আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফে দিবা। ১৯৭৯ সালের ইরানি বিপ্লবকে সাধারণত শিয়া ইসলামী বিপ্লব হিসেবে দেখা হয়, কিন্তু পাকিস্তানের জামায়াত ইসলামীর সঙ্গে বিপ্লব পরবর্তী ইরানের সম্পর্কের ইতিহাস এই সরল ব্যাখ্যাকে জটিল করে তোলে। উপস্থাপিত গবেষণাটি দেখায় বিপ্লবের প্রথম দশকে পাকিস্তানি জামায়াতের একটি প্রভাবশালী অংশ ইরানের বিপ্লবকে শিয়া রাজনৈতিক প্রকল্প হিসেবে নয়, বরং আবুল আলা মওদুদির চিন্তার একটি বাস্তব রাজনৈতিক প্রয়োগ হিসেবে দেখেছিল। এর কেন্দ্রে ছিল হাকিমিয়াহ, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার ধারণা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। মওদুদির রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি ছিল রাষ্ট্র ও সমাজের চূড়ান্ত কর্তৃত্ব মানুষের নয়, আল্লাহর। তার কাছে ইসলাম কেবল ব্যক্তিগত ধর্মাচরণের বিষয় ছিল না, বরং রাষ্ট্র, আইন, অর্থনীতি, সমাজ ও নৈতিকতার ওপরও ইসলামী নীতির কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রয়োজন। ফলে শাহ মোহাম্মদ রেজা পাহলভীর ধর্মনিরপেক্ষ ও পশ্চিমাপন্থী রাজতন্ত্রের পতন এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে একটি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা পাকিস্তানি জামাতের কাছে অসাধারণ ঐতিহাসিক ঘটনা হিসেবে আবির্ভূত হয়। এ কারণেই মওদুদি জীবনের শেষ সময়ে ইরানি বিপ্লবকে ইসলামিক বলে অভিহিত করেন এবং মুসলমানদের বিপ্লবকে সমর্থন ও সহযোগিতা করার আহ্বান জানান। তার উত্তরসূরি মিয়া তোফায়েল মোহাম্মদও এই আহ্বানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। ১৯৭৯ সালের ২২শে ফেব্রুয়ারি তিনি বিশেষ অনুমতি নিয়ে তেহরানে পৌঁছান। খামেনির আগমনের মাত্র কয়েক সপ্তাহ পর তার সঙ্গে ছিলেন মুসলিম বিশ্বের বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের প্রতিনিধিরা। মুসলিম ব্রাদারহুড, তুরস্কের ন্যাশনাল সালভেশন পার্টি, ভারতের জামায়াতে ইসলামী, ইন্দোনেশিয়ার মাসিউমি, মালয়েশিয়া ও ফিলিপাইনের ইসলামপন্থী প্রতিনিধিদের উপস্থিত দেখায় যে সে সময় ইরানকে ঘিরে একটি বৃহত্তর ইসলামপন্থী আন্তর্জাতিক কল্পনা তৈরি হয়েছিল। পাকিস্তান জামাতের সাবেক আমির মিয়া তোফায়েল মোহাম্মদের অভিজ্ঞতা ছিল আবেগপ্রবণ ও ইতিবাচক। তিনি তেহরানে বিপ্লবী জনগণের আত্মত্যাগ, সরল জীবনযাপন এবং ধর্মীয় আবেগে মুগ্ধ হন। খোমেনির সঙ্গে সাক্ষাৎ এবং ইরানের অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী ইব্রাহিম ইয়াজদির সঙ্গে দীর্ঘ আলোচনাও তার উপর গভীর প্রভাব ফেলে। তিনি মনে করেছিলেন ইরানে এমন একটি ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যাচ্ছে যা মওদুদির হাকিমিয়ার ধারণাকে বাস্তবে রূপ দেবে। এখানেই গবেষণাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক দিকটি রয়েছে। সুন্নি জামায়াতে ইসলামী এবং শিয়া ইসলামী বিপ্লবীদের মধ্যে মতাদর্শগত যোগাযোগের একটি সেতু হয়ে উঠেছিল হাকিমিয়া। অর্থাৎ কারা সুন্নি বা শিয়া এই প্রশ্নের চেয়ে তখন বড় হয়ে উঠেছিল রাষ্ট্রীয় কর্তৃত্বকে ধর্মনিরপেক্ষ বা মানবকেন্দ্রিক ব্যবস্থা থেকে সরিয়ে আল্লাহর সার্বভৌমত্বের অধীনে আনার প্রশ্ন। সৈয়দ আসআদ জিলানির লেখায় এই প্রবণতা আরও স্পষ্ট হয়। তিনি ইরানকে আধ্যাত্মিক স্বদেশ হিসেবে দেখেছিলেন। তার যুক্তি ছিল, মুসলিম বিশ্বের বহু সুন্নি শাসিত দেশেও যদি রাজতন্ত্র ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, তাহলে শুধু ইরান শিয়া হওয়ায় তার বিপ্লবকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। তার কাছে মূল বিভাজন ছিল শিয়া সুন্নি নয়, বরং ইসলাম বনাম তাগুত বা আল্লাহ বিরোধী শাসন ব্যবস্থা। এই দৃষ্টিভঙ্গি ইরানি বিপ্লবকে কেবল ইরানের অভ্যন্তরীণ পরিবর্তন হিসেবে দেখেনি, বরং এটিকে বিশ্বব্যাপী ইসলামী পুনর্জাগরণের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়েছিল। জিলানির মতো নেতাদের কল্পনায় তেহরান ছিল একটি বিপ্লবী মডেল, যা পাকিস্তান, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া কিংবা অন্যান্য মুসলিম দেশে ইসলামী পরিবর্তনের পথ দেখাতে পারে। তবে এই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৮০-র দশকে জামাতের ভেতর থেকেই ইরানের বিপ্লবী পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সমালোচকদের প্রধান আপত্তি ছিল, মওদুদির বিপ্লবের ধারণা ছিল
ধীর, সাংগঠনিক ও নৈতিক পরিবর্তনের উপর ভিত্তি করে। তিনি সরাসরি সহিংস বিপ্লব বা ব্যাপক রক্তপাতকে ইসলামী পরিবর্তনের অপরিহার্য পথ মনে করতেন না। অথচ ইরানের বিপ্লবের পর দ্রুত বিচার, মৃত্যুদণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন শুরু হওয়ার অভিযোগ আসে। জামাতের এশিয়া সাময়িকীর ১৯৮১ সালের এক সম্পাদকীয়তে সতর্ক করা হয় যে বিপ্লব কেবল শাহকে উৎখাত করলেই সফল হবে না, মানুষের চিন্তা ও নৈতিকতারও পরিবর্তন প্রয়োজন। বিপ্লব যদি প্রতিশোধ, সহিংসতা ও দমন পীড়নের পথে যায়, তাহলে সেটি একটি সাধারণ রাজনৈতিক বিপ্লবে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে। এই অবস্থান মওদুদির ইরেনিক বা অপেক্ষাকৃত শান্তিপূর্ণ সামাজিক রূপান্তরের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। এর পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সাম্প্রদায়িক প্রশ্ন। শুরুতে জামাত ইরানের শিয়া পরিচয়কে পাশ কাটিয়ে বৃহত্তর ইসলামী ঐক্যের উপর জোর দিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে তারা দেখতে পায় ইরানের বিপ্লবী ভাষ্যের মধ্যে শিয়া ঐতিহ্য ও ইমামদের ভূমিকা ক্রমশ দৃশ্যমান হচ্ছে। জামাত নেতা খলিল আহমদ হামিদি ইরানের ইতিবাচক অনেক কিছু দেখলেও অভিযোগ করেন, বিপ্লবের বয়ানে হিজরত, জিহাদ ও শাহাদাতের উদাহরণগুলো প্রধানত শিয়া ঐতিহ্য থেকে নেওয়া হচ্ছে। তার মতে সুন্নি ঐতিহ্যকেও যুক্ত করা হলে বিপ্লবের আন্তর্জাতিক আবেদন আরও বাড়ত। ১৯৮৪ সালে ভারতীয় দেওবন্দি আলেম মঞ্জুর নোমানির ইরান বিষয়ক সমালোচনা জামাতের একটি প্রকাশনায় পুনর্মুদ্রণ করা ছিল এই পরিবর্তনের গুরুত্বপূর্ণ নিদর্শন। নোমানি দাবি করেন, খোমেনির রাজনৈতিক ব্যবস্থা সার্বজনীন ইসলামী রাষ্ট্রের বদলে শিয়া ফিক ভিত্তিক ভেলায়েত-ই-ফকি প্রতিষ্ঠা করেছে। ফলে বিশুদ্ধ ইসলামী বিপ্লব হিসাবে ইরানকে দেখার ধারণা প্রশ্নের মুখে পড়ে। এই পরিবর্তনের পেছনে শুধু মতাদর্শ নয়, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিও গুরুত্বপূর্ণ ছিল। ১৯৮৫ সালে গঠিত সুন্নি সাম্প্রদায়িক সংগঠন সিপাহি সাহাবা পাকিস্তান বা এসএসপি জামাতকে শিয়াদের প্রতি অতিরিক্ত সহনশীল বলে আক্রমণ করতে শুরু করে। তারা মওদুদি ও খোমেনির মধ্যে মতাদর্শিক মিল তুলে ধরে জামাতের বিরুদ্ধে প্রচারণা চালায়। ফলে ইরানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা জামাতের জন্য রাজনৈতিক দায়ে পরিণত হয়। ১৯৮৯ সালের লাহোরের আন্তর্জাতিক ইসলামপন্থী সম্মেলন এই পরিবর্তনের প্রতীকী চূড়ান্ত রূপ। মুসলিম ব্রাদারহুড, তুরস্ক, তিউনিসিয়া, ফিলিস্তিন, মালয়েশিয়া ও আফগান জিহাদিদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকলেও ইরানের বিপ্লবীদের সেখানে একেবারে অনুপস্থিত থাকতে দেখা যায়। অথচ মাত্র এক দশক আগে ইরানকেই বিশ্ব ইসলামী বিপ্লবের সম্ভাব্য মডেল হিসাবে দেখা হয়েছিল। এবার আফগান মুজাহিদিন হয়ে উঠল প্রধান অনুপ্রেরণা। তবে এই ঘটনাকে সম্পূর্ণ বিচ্ছেদ হিসেবে দেখা ভুল হবে। গবেষণাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপসংহার হল, জামাত ও ইরানের সম্পর্কের গভীরে যে মতাদর্শিক সংযোগ ছিল তা সাম্প্রদায়িক বিভাজনের চেয়েও পুরনো এবং শক্তিশালী। হাকিমিয়া, সুন্নি ও শিয়া ইসলামপন্থীদের মধ্যে একটি অভিন্ন রাজনৈতিক ভাষা তৈরি করেছিল। মওদুদি ও খোমেনির রাষ্ট্রচিন্তার মধ্যে পার্থক্য থাকা সত্ত্বেও উভয়ই ধর্মকে ব্যক্তিগত পরিসর থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনৈতিক শাসনের কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। সুতরাং ১৯৭৯ সালের ইরানি বিপ্লবকে শুধু শিয়া বিপ্লব হিসেবে দেখলে পাকিস্তানি জামাত ইসলামীর প্রাথমিক আকর্ষণের গুরুত্বপূর্ণ অংশটি অদৃশ্য হয়ে যায়। প্রথম পর্যায়ে জামাত দেখেছিল মওদুদির স্বপ্নের একটি বাস্তব রাজনৈতিক পরীক্ষা। পরে বিপ্লবের সহিংসতা, শিয়া রাজনৈতিক কাঠামোর স্পষ্টতা, ইরান ইরাক যুদ্ধ, উপসাগরীয় রাজনীতির পরিবর্তন এবং পাকিস্তানের সাম্প্রদায়িক মেরুকরণ সেই সম্পর্ককে সংকুচিত করে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।